ওয়েলকাম স্টুডেন্টস। প্রথমে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। ক্লাসটা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার এই এডুকেশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে নতুন ভিডিও আপলোড করার জন্যে, অনেক বেশি তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আজকে আমি আলোচনা করব তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে দুটি তড়িতাধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কিত কুলম্বের সূত্র। আজকের আলোচনায় থাকবে দুটি আধান, সেই দুটি আধান যদি পরস্পরের থেকে কিছুটা দূরত্বে অবস্থান করে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল বা তাদের মধ্যে বিকর্ষণ বল কেমন হবে সেই সম্পর্কিত বিজ্ঞানী কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র: দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কুলম্বের সূত্র কি বলল? আমরা যদি দুটি আধানকে পরস্পর থেকে কিছুটা দূরত্বে রাখি তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হবে। আকর্ষণ বল যদি দুটি সমজাতীয় আধান পাশাপাশি রাখি তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল অনুভূত হবে, এবং যদি দুটি বিপরীত জাতীয় আধান পাশাপাশি রাখি তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল অনুভূত হবে। তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, অর্থাৎ বলটা আকর্ষণ হতে পারে বা বলটা বিকর্ষণ হতে পারে, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে কুলম্বের সূত্র, এই কুলম্বের সূত্রটা কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা একটু দেখে নিই। কুলম্বের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? বিন্দু আধানের ক্ষেত্রে। যে আধানগুলো আমরা বিবেচনা করছি সেগুলো অবশ্যই বিন্দু আধান হবে, সেগুলো অবশ্যই পয়েন্ট চার্জ হবে। আহিত বস্তুর আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য, অর্থাৎ আমরা যে আহিত বস্তুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আলোচনা করছি তাদের আকার হবে তাদের মধ্যে যে পারস্পরিক দূরত্ব সেই দূরত্বের তুলনায় নগণ্য। নাম্বার 3, নিউক্লিয় দূরত্বের বেশি দূরত্বের জন্যে। তাহলে আমরা যে দুটি আধানকে পাশাপাশি রাখবো, যে দূরত্বে রাখবো সেই দূরত্বটা অবশ্যই নিউক্লিয় দূরত্বের থেকে বেশি হবে। Q1 এবং Q2 দুটি চার্জ পরস্পরের থেকে আর দূরত্বে অবস্থান করছে। তাহলে কুলম্বের সূত্র অনুসারে Q1 এবং Q2 আধানের মধ্যে হয় আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। Q1 এবং Q2 আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বল F, এটাকে আমরা F দিয়ে প্রকাশ করব। এই আকর্ষণ বা বিকর্ষণ বল প্রপোর্শনাল টু আধান দুটোর গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 ইন্টু Q2। তাহলে F প্রপোর্শনাল টু Q1 Q2। এই Fটা এই আধান দুটোর মধ্যে আকর্ষণ বল হতে পারে বা বিকর্ষণ বল হতে পারে, এইটা প্রপোর্শনাল সমানুপাতিক Q1 Q2। তারপর কি আছে? এই বলটা তাদের মধ্যবর্তী যে দূরত্ব তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল টু 1/r²। তাহলে আমরা যদি এই দুটোকে জুড়ে দিই তাহলে F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। প্রথমে পেয়েছি F প্রপোর্শনাল টু Q1 Q2, পরে পেয়েছি F প্রপোর্শনাল টু 1/r²। এই দুটোকে যদি আমরা জুড়ে দিই হয়ে যাবে F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এই সমানুপাতিক চিহ্নটাকে সমান করতে গেলে একে একটা ধ্রুবক দিয়ে গুণ করব, সেই জন্যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি F ইজ ইকুয়াল টু K ড্যাশড Q1 Q2/r²। এখানে যে K ড্যাশটা লিখেছি এই K ড্যাশটিকে আমরা বলবো স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্বের ধ্রুবক। যেহেতু কুলম্বের সূত্র থেকে এই ধ্রুবকটিকে পাওয়া যায় তাই এটি হবে কুলম্বের ধ্রুবক। এরপরে এই যে K ড্যাশের মান, এই যে কুলম্ব ধ্রুবকের মান আমরা K
কিসের উপর নির্ভর করবে সেটা দেখে নিই। মাধ্যমের প্রকৃতির উপর, অর্থাৎ যে মাধ্যমে আমরা এই পরীক্ষাটা করছি সেই মাধ্যমের প্রকৃতির উপর এই কুলম্ব ধ্রুবক কে ড্যাশের মান নির্ভর করবে। ব্যবহৃত একক পদ্ধতির উপর, তাহলে এইটা আমরা যখন মাপবো, এখানে যদি Q1 Q2 এটা যদি SI এককে মাপি আর যদি SI এককে মাপি তাহলে কে ড্যাশের মান একরকম হবে। আর Q1 Q2 যদি আমি স্ট্যাট কুলম্ব এককে মাপি আর কে যদি আমি সেন্টিমিটারে মাপি তাহলে এই কে ড্যাশের মান অন্যরকম হবে। তাহলে আরেকবার জাস্ট মনে করে নিই, Q1 এবং Q2 দুটি আধান পরস্পরের থেকে আর দূরত্বে অবস্থান করছে। এখন কুলম্বের সূত্র অনুসারে Q1 Q2 আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বল F প্রপোর্শনাল টু Q1 Q2, অর্থাৎ আধান দুটির গুণফলের সমানুপাতিক, এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলটি প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা এই দুটোকে যদি জুড়ে দিই, F প্রপোর্শনাল টু Q1 Q2/r², অর্থাৎ F ইজ ইকুয়াল টু সমানুপাতিক চিহ্নকে সমান করেছি, এখানে ধ্রুবক দিয়ে গুণ করেছি কে ড্যাশ Q1 Q2/r²। এই কে ড্যাশটাকে আমরা বলবো স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্বের ধ্রুবক। যেহেতু কুলম্বের সূত্র থেকেই ধ্রুবকটা পাচ্ছি, এই জন্য ধ্রুবকটাকে আমরা বলবো কুলম্বের ধ্রুবক। এই কুলম্বের ধ্রুবক কে ড্যাশের মান কিসের ওপর নির্ভর করবে সেটা আমরা একটু দেখে নিই। মাধ্যমের প্রকৃতির উপর, যে মাধ্যমে আমরা পরীক্ষাটি করছি সেই মাধ্যমের প্রকৃতির উপর কে ড্যাশের মান নির্ভর করবে। আর ব্যবহৃত একক পদ্ধতির উপর কে ড্যাশের মান নির্ভর করবে। আমরা যদি SI পদ্ধতিতে মাপি তাহলে একরকম কে ড্যাশের মান হবে, যদি CGS পদ্ধতিতে মাপি তাহলে অন্য রকম কে ড্যাশের মান হবে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, তাহলে আমরা যদি কুলম্বের পরীক্ষাটি যদি শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, দুটো মাধ্যমে যদি যে কোনো একটা মাধ্যমে করি তাহলে CGS পদ্ধতিতে এই যে কে ড্যাশ অর্থাৎ কুলম্ব ধ্রুবকের মান হয়ে যাবে 1। তাহলে কি পেলাম, শূন্য মাধ্যমের ক্ষেত্রে বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে CGS পদ্ধতিতে কে ড্যাশের মান হয়ে যাবে 1। তাহলে এক্ষেত্রে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বলটিকে কেমনভাবে লিখব, F ইজ ইকুয়াল টু Q1 Q2/r²। এখানে কে ড্যাশ ছিল, আসল সমীকরণটাতে আমরা কে ড্যাশ করেছিলাম, যেহেতু কে ড্যাশের মান 1 হয়ে গেল তাহলে কে ড্যাশটা আর এখানে থাকলো না। তাহলে F ইজ ইকুয়াল টু Q1 Q2/r²। এটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে যদি CGS পদ্ধতিতে মাপি তাহলে ইকুয়েশনটা আমাদের এরকম দাঁড়াবে, F ইজ ইকুয়াল টু Q1 Q2/r²। এবার আসবো SI পদ্ধতিতে। এটা হলো CGS পদ্ধতিতে কে ড্যাশের মান হয়েছিল 1। SI পদ্ধতিতে এই কে ড্যাশের মান হয়ে যাবে 1/4πε0। SI পদ্ধতিতে কুলম্ব ধ্রুবক কে ড্যাশের মান হয়ে যাবে 1/4πε0, যেখানে ε0 হবে শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর বলি, SI পদ্ধতিতে কে ড্যাশের মান হবে 1/4πε0, যেখানে ε0 হবে শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বলটি কেমন হবে, F ইজ ইকুয়াল টু কে ড্যাশের জায়গায় আমরা বলছি এখানে কে ড্যাশের মান হয়ে গেছে 1/4πε0। তাহলে কে ড্যাশের জায়গায় আমি কি লিখেছি, 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। এটা SI পদ্ধতিতে ইকুয়েশনটা এইভাবে দাঁড়াবে, F ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r²। একবার দুটোর মধ্যে দেখে নিই। এটা CGS পদ্ধতিতে F ইজ ইকুয়াল টু Q1 Q2/r²। SI পদ্ধতিতে F ইজ ইকুয়াল টু 1/4πε0, মানে এটা বেশি করা আছে, ইন্টু Q1 Q2/r²। মনে রাখতে হবে এটা কিন্তু শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য। অতএব ε0, এখান থেকে যদি ε0 মান বের করি সেটা হবে 1/4π ইন্টু Q1 Q2/Fটা নিচে চলে এসছে FR²। ε0 ইজ ইকুয়াল টু 1/4π ইন্টু Q1 Q2/FR²। এটা হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান। তাহলে আমরা পেয়েছি ε0 ইজ ইকুয়াল টু 1/4π ইন্টু Q1 Q2/FR²। জাস্ট আগে আলোচনা করলাম ε0 অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান 1/4π ইন্টু Q1 Q2/FR²।
এপসাইলন নটের একক, এপসাইলন নটের এককটা আমরা প্রথমে আলোচনা করি। তাহলে এই ইকুয়েশান অনুযায়ী আমরা বসাবো। সিজিএস পদ্ধতিতে যদি এই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার মানটা বের করি, যদি এককটা যদি বের করি তাহলে কি হবে দেখা যাক। এখানে আমরা দেখছি এপসাইলন নট ইজ ইকুয়াল টু Q1 Q2, মানে এগুলো আধান। তাহলে এখানে সিজিএস পদ্ধতিতে আধানটা লিখতে হবে। সিজিএস পদ্ধতিতে আধান কি হয়, স্ট্যাট কুলম। এই স্ট্যাট কুলম স্কোয়ার, যেহেতু Q1 ইন্টু Q2 সেই জন্য স্ট্যাট কুলমের স্কোয়ার। এখানে এফটা কি আছে, বল। সিজিএস পদ্ধতিতে বল কত হবে, ডাইন। সিজিএস পদ্ধতিতে আর দৈর্ঘ্যটা কি হবে, এই দৈর্ঘ্য দূরত্বটা হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইভাবেই লিখেছি, স্ট্যাট কুলম স্কোয়ার নিচে ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, স্ট্যাট কুলম স্কোয়ার ওপরে থাকলো, ডাইন ইনভার্স নিচে থেকে ডাইনটাকে উপরে তুলে নিয়ে গেছি, ডাইন ইনভার্স, এরপরে আসছে সেন্টিমিটার ইনভার্স 2। তাহলে সিজিএস পদ্ধতিতে এপসাইলন নটের একক হয়ে গেল স্ট্যাট কুলম স্কোয়ার ডাইন ইনভার্স সেন্টিমিটার ইনভার্স 2, এটা হলো। এবার এসআই পদ্ধতির যদি এই এপসাইলন নট শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার যদি একক নির্ণয় করি তাহলে এইটা এরকম হবে। এসআই পদ্ধতিতে এপসাইলন নটের একক হবে, এখানে আছে আমরা Q1 Q2, এর বেলায় স্ট্যাট কুলম্বের স্কোয়ার করেছিলাম, এসআইতে এটা হয়ে যাবে কুলম্বের স্কোয়ার, নিচে হবে বলের একক। বলের এককটা হচ্ছে নিউটন আর আরের এককটা হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে কুলম স্কোয়ার নিচে নিউটন ইন্টু মিটার স্কোয়ার। তাহলে আমরা এটা কীভাবে লিখব, কুলম স্কোয়ার, নিউটনটা উপরে উপরে যদি উঠে আসে নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। তাহলে এসআই পদ্ধতিতে এপসাইলন নট অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার মান হয়ে গেল, একক হয়ে গেল সি স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এবার করব এপসাইলন নটের মাত্রা, এপসাইলন নটের মাত্রা। তাহলে এইটার মাত্রা কি হবে দেখে নিই। ওপরে আছে দুটো আধান, তার মানে কিউ, আধানের মাত্রা হয় আইটি, কিউ ইজ ইকুয়াল টু আইটি হয়। তাই এই আধানের মাত্রাতে লেখা হয়েছে আইটি এর স্কোয়ার, নিচে লাগানো হয়েছে এফ, এফের মাত্রা কি হয় এম এল টি টু দি পাওয়ার -2। এই এফের মাত্রাটা এখানে লাগিয়েছি এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু আর, আর এর মাত্রা হচ্ছে এল, এল স্কোয়ার। তাহলে এপসাইলন নটের মাত্রা হলো আইটি, কিউ সমান আইটি, যেহেতু দুটো কিউ আছে তাহলে কিউ স্কোয়ার আইটি এর স্কোয়ার। এটা হবে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, এটা দৈর্ঘ্যের মাত্রা এল স্কোয়ার। তাহলে এইটাকে ভাঙলে আই স্কোয়ার টি স্কোয়ার এম এল স্কোয়ার এল, এল কিউব টি ইনভার্স 2, এটা হলো। এরপরে যদি এটাকে ভাঙি তাহলে আই স্কোয়ার থাকলো, এই টি ইনভার্স 2টা উপরে উঠলে টি 4 হয়ে গেল, এল কিউটা উপরে উঠলে এল ইনভার্স 3 হয়ে গেল, আর এমটা উপরে উঠলে এম ইনভার্স। অর্থাৎ এপসাইলন নটের মাত্রা হয়ে যাবে আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এল ইনভার্স -3 এম ইনভার্স। এবার আসবে এপসাইলন নটের মান অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার মান আমরা দেখে নেব। এসআই এককে এপসাইলন নটের মান এসআই এককে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এপসাইলন নটের মান এসআই এককে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এই এককটা আমরা এখান থেকে লিখেছি কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। তাহলে এপসাইলন নটের মান আমরা পেলাম 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এইগুলো আমরা পেয়েছি এপসাইলন নটের মান। এটা এসআই পদ্ধতিতে এপসাইলন নটের মান। এপসাইলন নট ইজ ইকুয়াল টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। তাহলে 1/4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কে ড্যাশের মান অর্থাৎ কুলম ধ্রুবকের মান। এসআই পদ্ধতিতে
কে ড্যাশ অর্থাৎ কুলম্ব ধ্রুবকের মান 1/4πε0। এর মধ্যে আমরা এপসাইলন নটের মানটা জেনেছি 8.854 × 10⁻⁻12। এটা যদি এই সমীকরণে বসানো হয়, এপসাইলন নটের জায়গায় যদি এই মানটা বসানো হয়, তাহলে এইটা পেয়ে যাব 9 × 10⁹ কুলম্ব ইনভার্স টু নিউটন মিটার স্কোয়ার। এখানে দেখা যাক, এখানে হচ্ছে কুলম্ব স্কোয়ার, এটা হয়ে গেছে কুলম্ব ইনভার্স টু। যেহেতু এপসাইলন নটটা নিচে আছে, 1 আছে, সেই জন্যে এটা কুলম্ব স্কোয়ার ছিল, এবেলা কুলম্ব ইনভার্স টু হয়ে গেছে। এটা নিউটন ইনভার্স ছিল, শুধু নিউটন হয়ে গেছে। এখানে মিটার ইনভার্স টু ছিল, মিটার স্কোয়ার হয়ে গেছে। তাহলে এটা হলো কে ড্যাশের মান। কে ড্যাশের মান অর্থাৎ এসআই পদ্ধতিতে কুলম্ব ধ্রুবকের মান 1/4πε0, এর মান হয়ে যাবে 9 × 10⁹ কুলম্ব ইনভার্স টু নিউটন মিটার স্কোয়ার। তাহলে আমরা যদি সেই ইকুয়েশনটাকে, আগের ইকুয়েশনটাকে লিখি, তাহলে সেখানে কি হবে, F ইজ ইকুয়াল টু 9 × 10⁹, অর্থাৎ 1/4πε0। ইকুয়েশনটার মধ্যে এখানে ছিল প্রথমে 1/4πε0, তাহলে 1/4πε0 মানটা এখানে বের করেছি, 9 × 10⁹ এখানে বসিয়েছি। F ইজ ইকাল টু 9 × 10⁹ ইন্টু Q1 Q2/r² N নিউটন। এটা এসআই এককে মাপা হচ্ছে, সেই জন্যে বলটা আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে আমরা নিউটন এককে মাপবো। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে F ইজ ইকাল টু 9 × 10⁹ ইন্টু Q1 Q2/r²। এখানে আর কিছু করিনি, 1/4πε0 ছিল, সেই 1/4πε0টাকে উঠিয়ে দিয়ে এই 1/4πε0 মানটা এখানে বসিয়ে দিয়েছি, 9 × 10⁹ ইন্টু Q1 Q2/r²। এটা নিউটন এককে আমরা প্রকাশ করব। এবার আমরা এতক্ষণ যে ক্যালকুলেশনগুলো করছিলাম, প্রত্যেকটির ক্ষেত্রে আমরা করছিলাম বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনগুলো করছিলাম, ইকুয়েশানগুলো আমরা সমীকরণগুলো করছিলাম। এখন আধান দুটি যদি বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে অবস্থিত হয়, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কেমন হবে। তাহলে ধরি দুটি আধান বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো একটি মাধ্যমে অবস্থান করছে, তাহলে এক্ষেত্রে ওই আধান দুটির মধ্যবর্তী যে আকর্ষণ বল বা আধান দুটির মধ্যে যে বিকর্ষণ বল, তার মানটা কেমন হবে। সেই ক্ষেত্রে যদি বায়ু বা শূন্য মাধ্যম না হয়, যদি একটা বিশেষ মাধ্যমে উপস্থিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, F ইজ ইকুয়াল টু 1/4πε ইন্টু Q1 Q2/r²। যেখানে এই এপসাইলন ছিল ওই মাধ্যমের তড়িৎবেদ্যতা। আগের শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা এপসাইলন নট ছিল, এটা ছিল শূন্য মাধ্যমের তড়িৎবেদ্যতা। এখন এপসাইলন নটের জায়গায় শুধু এপসাইলন আসছে, তাহলে এটা হবে যে মাধ্যমে আমি পরীক্ষা করছি ওই মাধ্যমের তড়িৎবেদ্যতা। তাহলে শুধুমাত্র ডিফারেন্স হলো এপসাইলন নটের জায়গায় আমরা শুধুমাত্র এপসাইলন বসালাম, শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা এপসাইলন নট বসাচ্ছিলাম, অর্থাৎ শূন্য মাধ্যমের তড়িৎবেদ্যতা ছিল এপসাইলন নট। এখন শুধু এপসাইলন লিখেছি, অর্থাৎ ওই মাধ্যমের তড়িৎবেদ্যতা শুধু এপসাইলন। তাহলে আবার এপসাইলন এবং এপসাইলন নটের মধ্যে সম্পর্কটা আমরা একটু দেখি। এপসাইলন ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট। আবার বলি, এপসাইলন এটা হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎবেদ্যতা ইজ ইকুয়াল টু কে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্টু এপসাইলন নট শূন্য মাধ্যমের তড়িৎবেদ্যতা। তাহলে শূন্য মাধ্যমের তড়িৎবেদ্যতাকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে গুণ করলে ওই মাধ্যমের তড়িৎবেদ্যতা পাওয়া যায়। তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট, এটা হলো ইকুয়েশন। তাহলে এই এপসাইলনের জায়গায় আমি কে এপসাইলন নট বসিয়ে দেবো, এখানে করেছি। নেক্সট লাইনে এই এপসাইলনটার জায়গায় কে এপসাইলন নট বসিয়েছি, তাহলে কি হলো 1/4π এপসাইলনের জায়গায় কে এপসাইলন নট ইন্টু Q1 Q2/r², যেখানে কে হলো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আবার বলি, আধান দুটি যদি বায়ু বা শূন্য মাধ্যমে অবস্থান না করে যদি একটা অন্য বিশেষ মাধ্যমে অবস্থান করে, তাহলে ওই আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটি কেমন হবে আমরা দেখে নিই। F ইজ ইকাল টু 1/4πε। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন নট লিখেছিলাম,
যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন লিখেছি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে এপসাইলন হলো ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা, যে মাধ্যমে আমরা পরীক্ষাটি করছি সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা। আবার এপসাইলন এবং এপসাইলন নটের মধ্যে সম্পর্ক, এপসাইলন ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট, যেখানে কে হলো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ইজ ইকুয়াল টু ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্টু শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এখানে ইকুয়েশনটা করি, এপসাইলনের জায়গায় কে এপসাইলন নট বসাবো, তাহলে 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কে হচ্ছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা এখন দেখি পরাবৈদ্যুতিক ধ্রুবক কোনটা, এপসাইলন ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট। তাহলে কে হয়ে গেল কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। কেটা যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক হয়, উপরে হলো ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা আর শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে আমি বলতে পারি যে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটাকে আমরা কে দিয়ে সূচিত করেছি। তাহলে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইজ ইকুয়াল টু ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসাইলন, ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা, আর নিচে আছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে আমরা কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে পারি। আবার বলি, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে আমি ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে পারি। এপসাইলন ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক ইজ ইকুয়াল টু ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। আমার ক্লাসটা শোনার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে বলবো আমার ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দিতে, বন্ধুদের সাথে শেয়ার করতে। অবশেষে সকলকে আবার ধন্যবাদ জানাই, সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করছি।